ক্লান্ত মুখের দিকে তাকিয়ে অরিক যেন কথা হারিয়ে ফেলেছে। সে কখনোই ওকে প্রত্যাশা করেনি এই অবস্থায় কোনো খবর না দিয়ে ও আসবে। যেভাবে অরিকের ভেতর অনুভূতিটা এসেছিল, কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই, কোনো সতর্ক সংকেতে বালায়নি, একেবারে হঠাৎ আক্রমণ রূপে। অরিক স্তব্ধ হয়েই দাঁড়িয়ে আছে, যেন তার চোখ জোড়া বেইমানি করছে। তিলো ওকে এক দৃষ্টিতেই নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। কি করবে ভাবতে ভাবতেই বলল, আমি কি ভেতরে আসতে পারি? অরিক হুঁশে ফিরল, বুঝতে পারলো তিলো আসলে ওর ভ্রম না। ও নিজেও ব্যস্ত ভঙ্গিতে দরজা ছেড়ে সরিয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই। তিলো এই প্রথমবার অরিকের ফ্ল্যাটে পা রেখে খানিকটা অবাক হলো। ব্যাচেলর কেউ এত বড় ফ্ল্যাট নিয়ে থাকে, তার উপর বেশ পরিপাটি। তিলো তো বোধহয় নিজের রুমও ঠিকমতো গুছিয়েই রাখে না। তিলো এগিয়ে গিয়ে কর্নার সোফাটায় বসলো। অরিকের যেন এখনো বিশ্বাসই হচ্ছে না যে ও এসেছে। অরিক দরজাটা চেপে দিয়ে ওর দিকে ফিরে বলল, একটু বস, আমি আসছি। বলে অরিক আর দাঁড়ালো না। তিলো ওকে নিজের বেডরুমে ঢুকতে দেখলো। তিলো চারপাশে চোখ বুলিয়ে দেখছে। ও বুঝতে পেরেছিল গতকালকের ঘটনার পর অরিক নিজের বাড়ি আর থাকবেই না, ওই সময়ই ফিরে আসবে। অরিকের এটা অভ্যাস, কারো সাথে মনোমালিন্য হলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। সামনে সেন্টার টেবিলের ওপর কিছু ম্যাগাজিন রাখা। তিলো সেখান থেকে একটা ম্যাগাজিন তুলে পাতা উল্টে দেখছে। অরিক ওকে বেশিক্ষণ অপেক্ষা করায়নি, দ্রুতই ফ্রেশ হয়ে ফিরে এসে ওর পাশে সোফাটায় বসতে বসতে বলল, হঠাৎ না বলে আসলি যে, ফোন করতে পারতিস। তিলো ম্যাগাজিনে চোখ নিবদ্ধ রেখে বলল, ফোন করব না বলেই এতবার ওঠানামা করে গাধার খাটুনি খাটা কে লেগেছে? অরিক বিষয়টা বুঝতে না পেরে ব্রু কুঁচকেই বলল, মানে কিছু না। তিলো ম্যাগাজিন থেকে চোখ তুলে অরিকের দিকে তাকিয়ে বলল, একা থাকো? এত বড় ফ্ল্যাট দিয়ে কি করো? মাঝে মাঝেই আম্মা এসে থাকেন, তাছাড়া ছোট জায়গায় দম মতো লাগে। তিলো ওর কথার প্রতি উত্তরে কিছুই বলল না, আবারও ম্যাগাজিনে চোখ রাখলো। অরিকও কিচ্ছু বলছে না, আসলে কি বলবে ও ঠিক খুঁজেই পাচ্ছে না শব্দ। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। অরিক অবশেষে বলল, আজকে ভার্সিটি যাসনি? দেখতেই তো পাচ্ছ। তিলোর জবাব দেওয়ার ধরনটা অরিকের পছন্দ হলো না। অরিকও শক্ত গলায় বলল, তা তো পাচ্ছি, কেন যাসনি সেটা বল। ইচ্ছা হয়নি তাই। ব্রেকফাস্ট করেছিস? হুম। আবারও সবকিছু চুপচাপ। বড় ডাইনিং রুমটায় শুনছান নীরবতা। হঠাৎই তিলো হাত বাড়িয়ে ম্যাগাজিনটা রেখে অরিকের চোখের দিকে তাকিয়ে বলল, গতকাল রাতে তুমি যা বলেছো তা কি সত্যি সত্যি অনেক ভাই? কোন কথা? অরিক মনে করার ন্যূনতম চেষ্টা না করেই বলল। তিলো চুপ করেই অরিকের দিকেই তাকিয়ে আছে। ও মূলত কথাগুলো বলার সময় অরিকের ফোনটাই পর্যবেক্ষণ করতেই চায়। তবে অরিকের প্রথমেই ভুলে যাওয়ার বিষয়টাই তিলোর মনোবাসনা খানিকটা নড়েই উঠল। অরিক ওকে চুপ করেই থাকতে দেখিয়ে বুঝতে পারলো ও হয়তো আঘাত পেয়েছে এই সংবাদশীল বিষয়টায়। অরিক নিজের মস্তিষ্কের নির্দেশে কথাগুলো মনে করে বলল, হ্যাঁ সত্যি, সবটা সত্যি। তিলো ভগ্ন কণ্ঠেই বলল, আমি কেন? অরিক আগের মতোই ওর চোখের দিকে তাকিয়ে বলল, এর উত্তর আমার জানা নেই, হয়তো জানা নেই বিধায় আমি ব্যাখ্যা করতে পারি না বিধায়। অরিকের কণ্ঠে আবেগ মিশে আছে। কণ্ঠটা তিলোর কর্ণগহ্বর হতে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছাতে মস্তিষ্কও হয়তো তার প্রতিধ্বনি হৃদয় পৌঁছে দিচ্ছে। আজ যেন অন্য রকম স্বরেই কথা বলছে অরিক। তিলোর হৃদয় শীতল হয়ে দেওয়ার একটা সুর। তিলো চোখ বুঝে সুরটুকু অনুভব করে আবারও চোখ মিলিয়ে বলল, আমি আর কাউকে ভালোবাসি জানার পরেও? অরিক সোফার ব্যাকরেস্টে শরীরটা ঠেকিয়ে দিয়ে সামনে তাকিয়ে বলল, এটা একটা অনুভূতি যে কারোর ওপর যখন তখন আসতে পারে। তোর আগে কারোর ওপর এমন অনুভূতি এসেছে? এটা নিয়ন্ত্রণহীন। আমি আমার দিক থেকে তোকে ভালোবেসেছি, আর তুই আর কাউকে। এতে কার দোষ আছে? হ্যাঁ, তুই আমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য বিধায় আমি তোকে ভালোবেসেছি। আর কেউ তোর চোখে মনে হয়েছে তোর ভালোবাসা পাওয়ার যোগ্য, যদিও সে নয়। যদি বলি তোমাকে আর কেউ ভালোবাসে? সেটাও তার বিষয়, আমি তার থেকে পাওয়ার যোগ্য বিধায়। তিলো আবারও কিছু সময় চুপ করে থেকে তারপর বলল, আমি যদি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করি? অরিক চকিতে ওর দিকে ফিরে তাকালো। ওর চোখে মুখে একরাশ হতাশা গ্রাস করে ফেলল মুহূর্তেই। কোনো মতে বলল, তুই সেটাই করবি? যদি করি? হ্যাঁ করব। এটা তোর ব্যক্তিগত সিদ্ধান্ত, তোর জীবন, তোর মতামত রয়েছে। পরিশেষে সংসারটা তুই করবি। জোর করে আর কাউকে খুশি করতে নিজেকে বলি দেওয়াটা বোকামি।
জীবন একটাই, আর এর দৈর্ঘ্যটাও বেশি না। নিজের জীবনকে গুরুত্ব দিতে শিখতে হয়। তোমার মায়ের কথা কি তুমি একবারও ভাববে না? কোন বুদ্ধিতে তুমি তার সামনে গতকাল অতগুলো কথা বলে? তিল, আমি এইমাত্র কি বললাম? নিজের জীবনের গুরুত্ব দিতে শিখতে হয়। একটা জীবনে তার মুখ চেয়ে আমি আমার নিজের কথা একবারও ভাববো না। এখন সব কিছু যে আমার ভাগ্যে থাকবে তা তো নয়, তবে তার দাবি করতে দোষ কোথায়? সংসার আমি করব, সে তো নয়। তুমি সত্যি বলেছিলে কালকে? তিলো অবিশ্বাসের সুরে কথাটা আবারও জিজ্ঞাসা করলো। অরিক একই প্রশ্নে বিরক্ত না হয়ে বরং মুখে প্রশান্তিমূলক একটা হাসি ফুটিয়ে বলল। একদম সত্যি। তিলো যেন স্বস্তিই পেল। ও আর বসলো না সেখানে। তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। অরিক ওর আকস্মাৎ আচরণে হকচকিয়ে গিয়েছে। বুঝে উঠতেই তিলোর নাম ধরে ডাকলো কয়েকবার। তিলো যেতে যেতেই বলল। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। অরিক নিশ্চিত ও এখন পরিস্থিতি থেকে পালাতেই কথাটা বলল। তিলো চলে গেল। অরিক জানতেও পারলো না আসলে তিলো কি সিদ্ধান্ত দেবে। তিলো অরিকের ফ্ল্যাট থেকে বেরিয়ে যেন হাফ ছেড়েই বাঁচল। গতকালকের পর থেকে অরিকের সামনে দাঁড়াতে ওর কেমন অস্বস্তি বোধ হয়। এটা কি অরিকের গতকালকের কথাগুলোর জন্যই? তিলোর সেটাই মনে হয়। ও দ্রুত একটা রিক্সা ঠিক করে বাড়ি ফিরে এলো। দরজায় কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে থাকাটাও যেন ওর কাছে অনন্তকালের অপেক্ষা মনে হচ্ছে। তুলি দরজা খুলে দিলেই তিলো খুব দ্রুতই ঘরে ঢুকলো। আনিস সাহেব অফিসে মনে পড়তেই তিলোর মনটা খারাপ হয়ে গেল। ও নাসিরা পারভিনের কাছে গিয়ে জানালো যে ও অরিককে বিয়ে করতেই রাজি। নাসিরা পারভিন তিলোর এই হুটহাট সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা সম্পর্কে অবগত হলেও আজ বেশ বিরক্ত হইতে তিনি। তিলো বরাবরই হুটহাট সিদ্ধান্ত নেওয়া মেয়ে, সকলে তাই মনে করে। তবে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তিলো কতটা চিন্তা করে নেয় সেটা কেবল ওই জানে। সিদ্ধান্ত ভুল হলেও এরপর আরও বদলাতেও চায় না। তিলোর ঘোষণার পর খুব বেশি সময় লাগেনি ওদের বিয়ের কথাবার্তা এগিয়ে যেতে। ফাহমিদা বেগমের আপত্তি সত্ত্বেও সেটা এগিয়েই চলেছে। তিলোর বন্ধুদের খবরটা জানানোয় সকলেই খুশি হলেও মনে হলো না অনেক খুব বেশি খুশি হয়েছে বলে, কিন্তু সেটা সে প্রকাশ করতে নারাজ। ইতিমধ্যে আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়াও শুরু হয়ে গিয়েছে। একটা মর্যাদাপূর্ণ গতিতে তিলো এবং অরিকের সম্পর্কটারও উন্নতি ঘটছে। তুলির সাথে সম্পর্কটাও কিছুটা সহজ হয়ে উঠেছে তিলোর। তুলি ফোনে একটা নাম্বার ডায়াল করেই হাত দিয়ে বসে আছে। কলটা করবে কি করবে না ভেবেই উভয় সংকটে পড়েছে। খুব ইচ্ছা করছে মানুষটার সাথে কথা বলতে, আবার দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বিষয়টা আদৌ ঠিক হবে কিনা ভেবে। পাশে ঘুমিয়ে থাকা ঈশানের মুখের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে খুব তাড়াতাড়ি নিজের দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠল সে। কল করলো নাম্বারটায়। কানে ধরে টুট টুট শব্দটা যতবারই ওর কানে যাচ্ছে ততবারই শরীরের ভেতর একটা শিহরণ খেলে চলেছে, একটা আতঙ্ক। এই বুঝি ফোনটা তুলে সেই চিরচেনা কণ্ঠটা হ্যালো বলে উঠবে। তখন সে কিভাবে কথা বলবে? আনিস সাহেব বলেছিলেন তিনি কথা বলে তিলোর বিয়েতে নিয়ন্ত্রণ করবেন। তুলি আগ বাড়িয়ে সে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এছাড়া কি করতো সে? খুব বেশি ইচ্ছে করছিল একটা অজুহাত পেতে তার সাথে কথা বলার। তাকে কি সব কিছু বলে দেওয়া উচিত নয়? যে কারণে এসব গোপন করেছিল, একটা ভুল করে হাজারবার মিথ্যে বলে সেটা ঢাকতে চেয়েছিল, সেই কারণটাই তো নেই। সংসারটা তো টিকলই না। অন্যায় করেছে সে, ঘোরতর পাপ। একবার করেছিল, এরপর বারবার। সইতে না পারলেও সইতে হচ্ছে তাকে। তুলির ভাবনায় মাঝেই ওপাশ থেকে কাঙ্ক্ষিত কণ্ঠটা বলে উঠল। আসসালামু আলাইকুম, কে বলছেন? তুলির কণ্ঠ আটকে গিয়েছে। কথা বলতে গিয়েও বলতে পারছে না, ভাষা হারিয়ে ফেলেছে যেন। এটা কি সম্ভব ভাষার বাইরে বসবাস করা? ও হয়তো করছে। ওর গভীর মাথা তুষারের দেওয়া উপমা পুরোপুরি শূন্য হয়ে গিয়েছে। ও অনুভব করলো যেন সে ঈশানের মতোই কথা বলতে জানেই না। তিলোর তুলির সাথে কথা বলতে ওই রুমেই তখন আসছিল। এটা অনেকটাই কাকতালীয় একটা ঘটনা, যেমনটা প্রায়শই হয়ে থাকে। তুলিকে ফোনটা কানে ধরে বসে থাকতে দেখে তিলো নিজেও ওর রুমের দরজায় দাঁড়িয়ে গেল। আড়ি পাতা খারাপ অভ্যাস ও জানে, তারপরেও মাঝে মাঝে ও নিজের কৌতূহল দমিয়ে রাখতেই পারে না। তুলিকে কিছু বলতে না দেখে অপর পাশ থেকে আবারও বলে উঠল। হ্যালো, কে বলছেন? কথা বলুন। তুলির চোখ জোড়া ইতিমধ্যে ওর হৃদয় গভীরের আবেগ প্রকাশ করতে যথেষ্ট ছিল। ভরে উঠেছে নোনা পানিতে। সেই পলক খেলতেই পানি রেখা তার সরু নাকটার দুই পাশে হালকা ফোলা ফর্সা গাল দুটোর গড়িয়ে গেল। তুলি বহু চেষ্টার পর শব্দ জুড়িয়ে মুখ ফুটে বলতে সক্ষম হলো। সালামের উত্তরটা আরও দিল না। আমি তুলি ইমন।
তুলি নামটা শুনেই ইমনের মেজাজটা ঠিক থাকলোই না। তবে এখন সে অফিসে আছে বিধায় ফোনের চিৎকার করে কিচ্ছু বলল না। চোয়াল শক্ত করে ফোনটা কেটে দিতে নিতেই হয়তো তুলি ওর প্রতিক্রিয়া বুঝতে পারলো। আসলে এখন এটাই ও প্রত্যাশা করে। তুলি ব্যস্ত ভঙ্গিতেই বলল, ফোনটা কেটো না প্লিজ, একটু কথা বলতে দাও আমায়। ইমন গলা স্বর কাঁধে নামিয়ে ফিসফিসিয়েই বলল, তোমার মতো নোংরামের সাথে আমার কোনো কথা নেই। তোমার কণ্ঠ শুনতেও আমার রুচিতে বাজছে। দ্বিতীয়বার আমাকে ফোন করার স্পর্ধা দেখাবে না। বলে যেও না আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আমি আবারও বিয়ে করছি। ইমন আবারও বিয়ে করবে শুনে তুলির ভিতরটা একেবারে ভেঙে গেল। যেন চামড়াটা ঠিক রেখে তার নিচে ওর শরীরটা কেউ ভেজা কাপড়ের মতো নিংড়ে দিল। তুলি নিজেকে সামলে বলল, আমি আমার সপক্ষে যুক্তি দেখাতে তোমাকে ফোন করিনি ইমন। সামনের মাসে তিলের বিয়ে, তুমি পরিবার নিয়ে এসো। আব্বু যাবে তোমার বাড়িতে নিমন্ত্রণ করতে, প্লিজ তাকে উল্টোপাল্টা কিছু বলে অপমান করো না। ইমন যেন তাচ্ছিল্যের হাসি দিল। এরপর বলল, কেন তোমার বাবাকে এখনও তোমার সুকীর্তির কথা বলনি? আমাদের চেনো না তুমি? আমরা আমাদের চিরশত্রুকেও বাড়িতে আসলে অপমান করি না। কথাটা কি হবে? আমি যা করেছি সেটা বলো না। তুলি নাক টেনে বলল, হ্যাঁ সেটাই। নিজের কথা লুকিয়ে তাহলে বোনকে বিয়ে দিয়ে দিচ্ছ। তোমার কথা সবাই জানলে ওর বিয়ে হতো না। অতীত চর্চা বন্ধ করো। অতিথিকে তুমি ডেকে এনেছ, ফোন করলে কেন? আমি রাখছি, আর দয়া করে বিরক্ত করো না। কথাটা বলেই ইমন ফোন কেটে দিল। তুলি ফোনটা কানে তারপর বেশ কিছুক্ষণ চেপে ধরেই ছিল। এরপর সেটা কান থেকে নামিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তবে সাথে সাথে কান্নার শব্দ থামিয়ে দিতে হলো ঈশানের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে সেটা চিন্তা করে। তিলো কখনোই কাউকে সান্ত্বনা দিতেই জানে না। সবচেয়ে বেশি যেটা পারে তা হলো কারো দুঃখ সমব্যথী হয়ে তার সাথে কান্না করা। ওর এখনো মনে পড়ে ও যখন পঞ্চম শ্রেণীতে ছিল তখন অনির দাদি মারা যায়। অনিমা ওর দাদি বলতে অজ্ঞান, খুব বেশি ভালোবাসতো তাকে। দাদির হাতেই মানুষ বলতে গেলে। রাতে ঘুমাতো দাদির সাথে। যেদিন উনি মারা গেলেন সেই দিন অনির সে কি কান্না! 2 বার জ্ঞান হারিয়ে ফেলেছিল। তিলো কেবল তার পাশে বসে নিঃশব্দে চোখের পানি ফেলেছিল, কিন্তু মুখ থেকে একটা শব্দ উচ্চারণ করতে পারেনি। তুলিকে কাঁদতে দেখে ও আসলে কি বলতে এসেছে সেটাই ভুলে গিয়েছে। আর কিছু না বলেই ও সেখান থেকে চলে গেল। তুলি দরজার দিকে পিঠ ফিরে রাখার কারণে সেটা দেখলোও না। তিলো নিজের রুমে ফিরে সেও শান্তিই পাচ্ছে না। তুলি কেন একাধারে তার ভুলটা এখনো জড়িয়ে রেখেছে তার কোনো যুক্তি তিলোর মাথায় আসছেই না। ঈশানের কথা ভেবে অন্তত সংসার টিকিয়ে রাখতেই নিজের স্বপক্ষে কিছু বলতে পারতো ইমনকে। তবে ওর অন্যায়টা চাপা পড়ে আছে কিভাবে এতদিন সেটা তিলো বুঝতেই পারছে। নাসিরা পারভিন এখানে সরাসরি হস্তক্ষেপ করেছেন। তুলির অন্যায়টা তিনিই ধামাচাপা দিয়ে রেখেছেন নিজের স্বামীর থেকে পর্যন্ত। আনিস সাহেব তুলির কথা জানতে পারলে নিশ্চিতভাবেই তুলির এ বাড়িতে ভাত কাপড় থেকে কপাল থেকে উঠে যাবে। উনি এই সমস্ত অন্যায় একদমই বরদাস্ত করেনি না। তিলোর চিন্তার মাঝেই ওকে অনিমা ফোন করলো। তিলো ফোনের স্ক্রিনে মিস পটোয়ারি নামটা দেখে মৃদু হেসেই রিসিভ করলো। এই মেয়েটার সাথে তিলোর বন্ধুত্ব কোন কাল থেকে। প্রথম কিন্ডারগার্টেনে স্কুলে ভর্তি হওয়ার পর ওর প্রথম বান্ধবী এই অনিমা পটোয়ারি। সেই সময় থেকে এখনও ওদের বন্ধুত্ব টিকে আছে। মাঝখানে যে ভেঙে যায়নি তা নয়, মাঝখানে কয়েক বছর ওর সাথে যোগাযোগটাই ছিল হালকা পাতলা ধরনের, কোনো ঝগড়া নয়। তবে অনির আরও কিছু বন্ধু বান্ধব জোটায় ও তিলোর সাথে যোগাযোগ কমিয়ে দেয়। তিলো ওর তুলনায় পড়াশোনায় ভালো। তিলো একটা গতানুগতিক ছাত্রী, আর অনি টিটিপি মানে টেনে টুনে পাশ করে আর কি। ফলে তিলু একটা ভালো হাই স্কুলে অ্যাডমিশন পেয়ে যায়, যেখানে অনিমাকে পড়তে হয় একটা লোকাল স্কুলে। ফোনে যোগাযোগ ধীরে ধীরে কমতে থাকে। এরপর কলেজে উঠে অনির সাথে আবার দেখা, আবার একসাথে ব্যাচ টিউশন। তবে ওদের কলেজও আলাদা ছিল, এখন আবার ভার্সিটিতে এক হয়েছে। অনির ফোনটা ধরার পরই অনি সাধারণ কুশল বিনিময়ে বাদ দিয়ে বলল, তোর কি আজকে বিকেলে সময় হবে? তিলো একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখে ইতিমধ্যে আসরের আজানের সময় হয়ে গিয়েছে। হ্যাঁ হবে। হাঁটতে যাবি? যাওয়া যায়।
তাহলে নামাজ আদায় করে তৈরি থাকিস, আমি তোর বাড়ির সামনে দাঁড়াবো। আর হ্যাঁ, মনের মাথায় দোকানটায় চা খাবো। তিলোর উত্তরের অপেক্ষা না করেই অনি ফোন কেটে দিল। তিলো বোকার মতো ফোনটা হাতে নিয়ে বসে থাকলো কিছু সময়। এরপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলেই উঠে পড়লো বসা থেকে। নামাজ আদায় করে তিলো তৈরি হয়ে নিয়েছে, অনির দেখা নেই। হঠাৎই আবার ফোন করে বলল, শোন না, সরি, আব্বু ফিরেছে আজকে, এখনই যাওয়া হবে না, তবে কাল যাব। অবশ্যই অবশ্যই, তোকে কিছু বলার আছে আমার। আঙ্কেল কেমন আছেন? ভালো, রাখছি আমি। এবারও অনি হুট করেই কেটে দিল ফোনটা। তিলো বর্তমানে খেয়াল করেছে অনির ওর প্রতি আচরণ বদলে যাচ্ছে। আগের মতো আর খোলামেলা আচরণ সে করে না, ফোন কম দেয়, কথা কম বলে, হুটহাট সিদ্ধান্ত জানিয়ে আবার নিজেই পরিবর্তন করে। নাসিরা পারভিনের সাথে ওর সম্পর্কটাও তিলোর ভালো লাগছে না। ওর মারও ওর থেকে যেন দূরেই চলে গিয়েছে, আগের মতো আর নেই। তিলোর এসব ভাবতেই খুব খারাপ লাগে। মাঝরাতে তিলোর ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। বিরক্ত মুখেই ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, বাড়ি থেকে বের হও। কথাটা কানে যেতেই তিলোর ঘুম ছুটে পালিয়েছে। তিলো কান থেকে ফোনটা সামনে ধরে দেখলো এটা অরিকের কল। তিলো পুনরায় কানে ধরে বলল, এত রাতে বাড়ি থেকে বের হব মানে কি? ঘুরতে যাব। মাথা খারাপ নাকি? আমার ঘুম আসছে, বিরক্ত করো না, রাখছি। তিল, আমি আশাকুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, প্লিজ এসো। অরিকের মুখে নিজের বাড়ির নাম শুনে তিলো উঠে বসলো। খাট থেকে নেমে বারান্দায় গিয়ে দেখার চেষ্টা করলো সত্যিই বলছে কিনা অরিক। প্রাচীরের জন্য সরাসরি দেখা না গেলেও গেটের বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে বোঝা যাচ্ছে। না বলে কয়ে আসতে কে বলেছে? ইচ্ছে হয়েছে তাই এসেছি, তুমি কি আসবে? প্লিজ এসো। তিলো হঠাৎ ফোন কেটে দিল। না বলে হঠাৎই এসে বলে ঘুরতে যাব। এটা যে পরোক্ষভাবে জোর করা সেটা তিলো বুঝতে পারছে। তিলো মানবতার খাতিরে না গিয়েও পারবে না, এত রাতে কষ্ট করে এসেছে। ও দ্রুত নিজের পোশাক বদলে চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে যাওয়ার আগে আয়নার দিকে তাকিয়ে নিজেকে ভেঙচি কাটলো। একটু সাজতেও পারলো না এখন। ওকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? বলে আসলে না হয় এতক্ষণে সেজেই ফেলতো। তিলো রুম থেকে বেরিয়ে পা টিপে টিপে এগিয়ে গেল দরজার দিকে। ভেবেছিল কাউকে জানাবেই না, তবে ও জানতো না তুষার আগে থেকেই সবটা জানে। তিলো বেরিয়ে যাওয়ার সময় দেখে তুষার সোফায় বসে ঢুলছে। তিলো ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, এত রাতে এখানে কি তোর? নিজের ঘর কি ভাড়া দিয়েছিস? তুষার তেতে উঠলো ওর কথায়, চিৎকার করে বলে উঠল। এত রাতে? সাথে সাথে নিজের মুখ চেপে ধরলো। ও চিৎকার না সবাই জেগে যায়। তিলো হাতের ইশারায় বোঝাচ্ছে আস্তে কথা বলতে। তুষার এবার ফিস ফিসিয়েই বলল, রাত কয়টা বাজে তা তোদের খেয়াল আছে? প্রেমে পড়লে যে মানুষের মতিভ্রম হয় তা তোদের দেখে বোঝা যায়। এত কষ্ট করি সারাদিন আমি, আর সেই আমাকেই ঘুম থেকে তুলে দরজা বন্ধ করে দিতে বলা হচ্ছে। তাড়াতাড়ি বিদায় হ, আমি দরজা আটকে শুতে যাব। তিলো কিছু বলল না ওকে। এখন কিছু বললেই ও ঝগড়া বাঁধবে। তিলো চুপচাপ দরজা খুলে বের হয়ে গেলে তুষার দরজাটা বন্ধ করে দিল। ধীর গতিতে গাড়িটা চলছে ভেজা রাস্তার বুক ছেড়ে। মৃদু বিদেশি গানের সুর ভেসে আসছে, যা পরিবেশের আবহাওয়াটাই খানিকটুকু গাম্ভীর্যতা বজায় রেখেছে। Wise men say only fools are sin, but I can't help falling in love with you. ডার্ক ভার্সনটায় কেবল এইটুকুই বারবার আবৃত্তি করেই চলেছে, অদ্ভুত একটা মিউজিকের সাথে। তিলো অরিকের পাশের সিটে বসে বাইরে তাকিয়ে বলল, রাতে বৃষ্টি হয়েছিল, আমি টেরই পাইনি। অরিক ওর দিকে না তাকিয়ে বলল, মরার মতো ঘুমালে টের কি করে পাবে তুমি? তাও ঠিক। আবার দুজনের মাঝে নীরবতা। গানটা শেষ হতেই তিলো আবারও বলল, আমি ভেবেছিলাম তুমি এখনো রবীন্দ্রসঙ্গীত ছাড়বে। ব্রু কুচকে অরিক বলল, কেন? আসলে সেদিনের টেক্সটার কারণে। অরিক হেসে ফেলল, যাতে ছিল ও বোকা সেটা বোঝানোর ইঙ্গিত। হাসছো কেন? পছন্দ করো না তাকে? আসলে তার সৃষ্টিকর্মকে অবশ্যই পছন্দ করি এবং সাথে শ্রদ্ধাও করি, কিন্তু ব্যক্তি হিসেবে বলতে গেলে করি না। একজন গরিব মানুষের কর্মকে ভালোবাসলেই যে তাকে বাঁচতে হবে এমন কোনো কথা নেই। তার সৃষ্টির প্রতি অগাধ সম্মান আমার আছে, তবে তার প্রতি সম্মানের ঘাটতি তুমি আমার ভেতর পাবে। তিনি বাংলাদেশে তার শ্বশুরবাড়ি বেড়াতে এসে একটা পাগলে মহিলার সাথেও প্রেম করে গিয়েছেন। তিলো সিটের ব্যাক রেস্টে মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝে কেবল হাসলো। সেভাবেই বলল, তুমি কখনো প্রেম করনি? সেই সুযোগটা আগে আসেনি, এখন তো করছি। তিলো প্রতিউত্তর করলই না। কিছু সময় চুপ থেকে আবারও বলল,
আমাদের প্রণয় ঘটিত সম্পর্কটা গভীর হচ্ছে, তাই না? শেষ পরিণতিটা কেমন? একটা মানানসই ঠিকঠাক পরিণতি নাকি হতাশাপূর্ণ গন্তব্য? সন্দেহ আছে। বলো না যে তুমি আমাকে বিশ্বাস করো না। কথাটা বললে সম্পূর্ণ অযৌক্তিক একটা কথা হবে, কারণ বিশ্বাস না করলে কখনোই তুমি এই সময় আমার সঙ্গে বের হতে না। তাহলে পরিপূর্ণ বিশ্বাস রাখো, সবটা ঠিক হবে। তিলো চোখ মিলিয়ে অরিকের দিকে তাকিয়ে বলল, তাহলে আর কখনোই ভাইয়া ডাকা হচ্ছে না। আমি কি তোমার নাম ধরে ডাকবো? কোনো সম্বোধন ছাড়া কথা বলা কষ্টকর। তুমি আমার থেকে বড়। তিলো অরিকের উত্তরের অপেক্ষায় ছিল। অরিক কিছু সময় ভেবে বলল, নাম ধরেই রাখো, তবে আম্মুর সামনে সামনে দেখো। তুমি সম্বোধন করছো? আসলেই অদ্ভুতভাবে নিজেদের বেগ খেলেই আমাদের ভেতরকার কথাগুলো পাল্টে যাচ্ছে। আমরা কিন্তু গভীর আলোচনাও করি, কথার ধরন পাল্টাচ্ছে, প্রকাশভঙ্গিমা পাল্টাচ্ছে, প্রসঙ্গ পাল্টাচ্ছে, হয়তো কণ্ঠটাও। অরিক তিলোর কথা শুনে ব্রেক কষল। যদিও অন্ধকারে তিলোকে সম্পূর্ণভাবে স্পষ্ট দেখা গেল না, তবুও অরিক হয়তো দেখতে পেল তিলোর নাকের রন্ধনগুলো ফুঁসে উঠেছে। ঘোষণা করে দিচ্ছে ওর অসন্তোষ, বা হয়তো ওর নিজের ভেতরকার অস্থিরতা। অবশ্যভাবে সেটা তার উত্তেজনা। তার চোখগুলো আগেই। অরিক জড়তার সাথেই বলল, তাতে কি, বিষয়টা জটিল হয়ে যাচ্ছে। তিলো হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমা করে বলল, আরে না, এমনি বলছি। আগে কেবল তুমি সাধারণ কৌশলাদি বিনিময় করতে, এটা গত 2 মাস আগের ঘটনাও বলতে পারো। তবে এখন তুমি খেয়াল রাখো আমার, আর দেখো আবদারও করো, যেটা কিছুদিন আগে কল্পনাও করিনি। অরিক আবারও গাড়ি স্টার্ট দিল। তিলোর আচরণ অদ্ভুত লাগছে ওর। আসলে মানুষের মাঝে এমন একটা অনুভূতি মাঝে মাঝেই আসে, সে তখন অবচেতন একটা উত্তেজনায় উত্তেজিত থাকে। কারোর সাথে মিশতে মিশতে সব কথা বলার জন্যই তাকে ভরসাযোগ্য মনে হয়। সে নিজেকে নিজেই অজান্তেই সামলাতে পারে না এবং কথাগুলো বলতেই থাকে। পরবর্তীতে আবার সেই কথাগুলো চিন্তা করেই নিজের কাছে নিজেই লজ্জিতও হয়। তিলো নিজের অবস্থানে ফিরে চোখ বুঝে বলল, কেন আমাকেই বেছে নিলে? অনুভূতিটা সম্পূর্ণ পূর্ব ঘোষণা ছাড়াই যে কারো প্রতি যখন তখন তৈরি হতে পারে। নিয়ন্ত্রণের লাগামটা মালিকপক্ষ পরবর্তীতে পেলেও শুরুটা তার হাতে থাকে না। তোমার গোলগাল মুখ আর চোখের তীর্যকতা হয় তোমার আসক্তির পংক্তিমালা। অরিকের কথাগুলো শুনেই তিলো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। তিলো তোমার পিছে পিছে ঘোরাটা অরিকের জন্য পরিকল্পনা মাফিক যায়নি। তার জন্য তিলোর হয়তো হওয়া উচিত ছিল একটা সহজ বিজয় মাত্র। আরেকজন নারী যে তার বুদ্ধিমত্তায়, তার ব্যক্তিত্বে বশীভূত হয়ে যাবে এবং নিজের হৃদয় ভঙ্গ হতে দেখবে, তিলো সেটা ছিল না বলেই হয়তো অরিক নিজের অজান্তেই নিজের হৃদয় এতে দিয়েছিল, যাকে তিলো চাইলে ভাঙতে পারবে বা চাইলেই গ্রহণ করে নিজের হৃদয়ের পাশে আশ্রয় দেবে। তিলো লতার মতো জড়িয়ে জড়িয়ে ওকে বেয়ে উঠতে শুরু করেছে, পরিণত হয়েছে এক প্রকার বাধ্যবাধিকতায়, প্রায় একটা আসক্তি। আসক্তিরও নিজস্ব পঙ্গুক্তিমালা রয়েছে। ত্বক, ঘ্রাণ, চুল, মুখের গঠন, দাঁত, ভালোবাসার মানুষটার আঙ্গুলের দৈর্ঘ্য, তার স্বভাব, তার চরিত্র, তার ব্যক্তিত্ব, তার হাঁটার ভঙ্গিমা, তার কথা বলার ভঙ্গিমা সহ অনেক কিছু। যে কোনো কিছু ভালো লেগেই আসক্তিতে পরিণত হতে পারে। হয়তো রোজ সকালে প্রিয়তমার হাতে তৈরি 1 কাপ চা, বা তার শব্দ সহিত হাসি, বা সকালে ঘুম ভাঙতে তার চুলের পানি। হতে পারে রাতে তাকে বুকে আশ্রয় দেওয়া, হতে পারে তার চুলের ঘ্রাণ নেওয়া, হতে পারে কাজে যাওয়ার আগে তার কপালে নিজের ওষ্ঠদয় ছুঁয়ে সে না বলা পর্যন্ত বিচ্ছিন্ন না করা। তোমাকে আমি কিছু বাজে কথা বলি? তিলো নিজের স্বীকারতা বজায় রেখেই বলল। অরিক একটু থমকে বলল, পরে আফসোস না হলে বা ভেবে লজ্জা না পেলে বলো। আমি আসলে বাজে হয়ে যাচ্ছি। সব কিছুর একটা শুরু থাকে, সেটা কখনো প্রত্যক্ষ করা চায় তো কখনোও চায় না। আমি বিশ্বাস করলাম তুমি আমার কিছু বৈশিষ্ট্যে নিজেকে হারিয়েছ। এখন পচা কথা বলি, আমি একজনকে চিনি, তার ছেলে বন্ধু তার একটা বৈশিষ্ট্য গুণে তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল। জানো সেটা কি? সে আসলে দিনের একটা সময় পার্টিতে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে বসে বিড়ি টানত। মেয়েটা বিড়ি টানতে হাই কোমরের ওপরে বসে। বলে তিলো হেসে দিল। অরিক বুঝতে পারছে তিলো আসলে ঘোরের মাঝেই আছে, ওর ঘুম পাচ্ছে। তিলো হয়তো ওর মনের কথা বুঝতে পারলো। আবারও বলল, ভুল ভাবছো, আমি সম্পূর্ণ সজ্ঞানে কথা বলেছি। আসলে সেই প্রথম প্রণয় সম্পর্কটি টেকেনি।
ওলফার ওয়ার দ্য সেফ অ্যাজ এ পারফেক্ট ডিজাইন। সে ধীরে ধীরে বকে গিয়েছিল, কারো চোখের মায়ায় পড়েছিল, কিন্তু মূল্যটা একদমই জানত না। দেন মিস্টেক। অরিক গাড়িটা থামিয়ে একটা ব্রিজের ওপর দাঁড়ালো। বের হয়ে এসে তিলোর দিকে আসার আগে তিলো নিজেও দরজা খুলে বের হলো। অরিক ঠিক নদীটার ওপর দাঁড় করিয়েছে। ব্রিজের ওয়াকওয়ের রেলিংয়ের ওপর হাত রেখে নিচে থাকা ঘোলা পানির দিকে তাকালো। আলোগুলো পড়ছে পানিতে মৃদুভাবে। হলদেটে আলোয় তিলোর মুখের দিকে তাকিয়ে অরিক নতুন কিছু আবিষ্কার করলো। আজ আরেক রকম লাগছে ওকে দেখতে। তিলো ওর পাশেই দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই বলল, আজকের জন্য মূল্য কি? অরিক বুঝতে না পেরে মাথা নাড়িয়ে ওর দিকেই তাকালো। তিলো পানির দিকে তাকিয়ে বলল, সব কিছুর একটা মূল্য আছে, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। অরিক দুষ্টুমি করেই বলল, আপাতত ধার নাও, সব কিছু বাকির খাতে লিখে রাখছি। বিয়ের পর সুদে আসলে তা ওসুল করে নেব। ছি, সুদের ব্যবসা করবে? ঠিক আছে, তবে আসলটুকুই থাক। ওদের মাঝে অনেকটা সময় নীরবতা পর অরিক বলল, মেয়েটা অনিমা ছিল তাই না? তিলো চমকে তাকালো অরিকের দিকে। অরিক মৃদু হেসেই বলল, তোমার সাথে এত খোলামেলা আল্লাহ ও ছাড়া আর কেউ করার নেই। তিলো হেসে দিল। ওর ইচ্ছা করছে অরিকের প্রশস্ত কাঁধটায় মাথা রাখতে, কিন্তু নিজেকে সামনে নিয়েই বলল, ও হাই স্কুলে ওঠার পর ধীরে ধীরে বকে যাচ্ছিল। আমি এসব পছন্দ করি না বলে ও আমার থেকে দূরে থাকতো। আসলে ও সেটাই বলেছিল আমাকে। যখন কলেজে ওঠে আমি আমার থেকে ও দূরত্ব নিয়ে প্রশ্ন তুলি। অনিমাকে আদ্রিয়ান আঙ্কেল বেশি টাকা দিত না। ও অন্তর নামের ছেলেটার সাথে প্রণয় সম্পর্কে জড়িয়ে গেছিল। ছেলেটা ভালো ছিল না। অষ্টম শ্রেণীতে থাকাকালীন এটা ঘটেছিল। অনিমা এক রাতে অন্তরের সাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। তাহারিমা আন্টির সমস্ত গহনা আর আদ্রিয়ান আঙ্কেলের টাকাগুলো নিয়ে ও বেরিয়ে পড়েছিল। রাত 2:30টার দিকে থানা থেকে ফোন করে আদ্রিয়ান আঙ্কেলকে বলা হয়েছিল ওনার মেয়ে থানায় আছে। উনি বিশ্বাস করতে পারেননি সেটা। সারা বাড়ি খুঁজে না পেয়ে বিশ্বাস করলেন। অনেকে আনতে থানায় গেলেন। অনি তখন পাথরের ন্যায় ছিল। অন্তর ওর থেকে সমস্ত টাকা আর গহনা নিয়ে ওকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। সময় থাকলে হয়তো আরও কিছু নিত। অনি থানায় ছুটে এসে ওকে ওর বাড়িতে ফিরিয়ে দিতে বলে। অনিমার বাবা আদ্রিয়ান আঙ্কেল ওকে থানা থেকে নিয়ে আসার পর ধকলটা নিতে পারেনি। উনি হার্ট অ্যাটাক করেন। সেবার বেঁচে ফিরলেও ওনার অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। ওনাকে প্রতি বছরই চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হয়। দেশে চিকিৎসা করিয়ে শান্তি পাচ্ছিলেন না বলে। আসলে এখনকার মানুষের ধারণাই এমন হয়ে গেছে। তিলো কথাগুলো বলেই থামলো। অরিক মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল, যদিও ও একদমই আগ্রহী ছিল না। অরিক একজন মনোযোগী শ্রোতার দায়িত্ব পালন করলো কেবল। তিলোর কথা শেষ হতেই ও প্রসঙ্গ পাল্টাতে বলল, কিছু খাবে? এই রাতে তুমি কি পাবে? ফার্মেসির দোকান আর হসপিটাল ছাড়া কনস্ট্রাকশন সাইটে কিছু চায়ের দোকান খোলা পেতে পারো। এখন মালামাল আসে বিধায়। আর হাইওয়েতে পাশে ভাত রুটির হোটেল দূরপাল্লার যাত্রীদের জন্য। তাছাড়া আর কি আছে? চা খাবে? জানো, আজকে অনি বলেছিল বাইরে বেরিয়ে চা খাওয়ার কথা। আমারও ইচ্ছে করছিল। কি কাকতালীয় ঘটনা! আসলেই কাকতালীয় ঘটনা ঘটেই থাকে। অনেকে এটাকে ট্যালিপ্যাথির সঙ্গেও তুলনা করে থাকে। মনে করো তোমার ইচ্ছে করছে কিছু খেতে, তোমার বাবা অফিস থেকে ফেরার সময় সেটাই নিয়ে আসলেন। এটা কাকতালীয়ভাবে। তুমি বললে এটা আমার খেতে ইচ্ছে করছিল, আর তোমার বাবা বলল আমার হঠাৎই ইচ্ছে হলো। এমনই। তিলো ওর কথার প্রতি উত্তরে কিচ্ছু বলল না। অনেকটা সময় সেখানে কাটিয়ে ওরা ফিরে আসার সময় একটা চায়ের দোকান খোলা পেয়ে চা খেলো। তিলোর ব্যস্ততা ছিল ও বাড়ি ফেরার, কারণ ফজরের আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে। ওর বাবা মা নিশ্চিন্তভাবে এখন জেগে উঠবে। অরিক তিলোকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আবারও তুষারকে ফোন করলো। তুষার দরজা খুলে দিল চুপি চুপি এসে। সময়টা অরিকের ভালোই কেটেছে। নতুনভাবে সে তিলোকে আবিষ্কার করেছে। কথা বলার মতো লোক পেয়ে তিলো খুব কথা বলতে পারে। তিলো নিজের রুমে ঢোকার আগে তুলির রুম পার হয়ে যাওয়ার সময় তুলির রুম থেকে ওর কণ্ঠ শুনতে পেল ক্ষণিকভাবে। তুলি কারোর সাথে উত্তেজিত হয়ে কথা বলছে। অপর কোনো কণ্ঠ শুনতে না পেয়ে বুঝতে পারলো ও ফোনে কথা বলছে। তিলো না চাইতেও আড়ি পাতলো, দরজায় কান ঠেকিয়ে দিল। তবে কোনো কথা স্পষ্ট শুনতে পেলই না, কিন্তু তুলির ব্যস্ততায় পরিপূর্ণ কথায় বুঝতে পারলো তুলি রেগে আছে। তিলো আর দাঁড়ালো না, নিজের রুমে ফিরে আসলো। সরাসরি ওকে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিল।
আজ সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় তিলো তুলিকে পায়নি। সে এখনো ঘুম থেকে ওঠেনি। আবার ভার্সিটিতে গিয়েও অনিমাকে খুঁজে পায়নি। ও আসেনি আজকে। তিলো ফোন করেছিল ওকে, ও বলেছে আজকে আসবে না। অরিক আর তিলো সম্পর্কটা ভার্সিটিতে আগের মতোই। কেউ কারোর প্রতি ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুভূতি এখানে প্রকাশ করে না। অরিক ওর সাথে আলাদা করে কথা বললেও সেটা বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরেই বলে। এখানে তারা নিজেদের ভাবমূর্তি রক্ষায় যথেষ্ট সচেতন। তিলোর মনে হচ্ছে আজকের পুরো দিনটাই ওর সাধারণভাবেই চলছে। অসাধারণ কোনো কিছু সামান্যতম ঘটেনি। জানার মধ্যে জানতে পেরেছে অনিকেতের খুব শীঘ্রই চলে যাচ্ছে। এদিকে তৌকিরের গোয়েন্দাগিরি সফলতার মুখ দেখতে পেয়েছে। মীরার গোপন প্রেমিকের খোঁজ সে খুব শীঘ্রই পাবে। আহান আর রিয়া ফিরোজের ফ্ল্যাট ছেড়ে একটা ভাড়া বাড়িতে উঠেছে। আহান টিউশনির সংখ্যা বাড়িয়ে দিয়েছে, সাথে রিয়াও দুটো জোগাড় করে নিয়েছে। তবে ভাড়া বাড়িটা রিয়ার মন মতো না হয় ওর মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। রিয়া এখন বাড়িতে থাকতে একদমই অভ্যস্ত নয়। গত পরশুই বলে তারা ঝগড়াও বাঁধিয়েছে। মুখে কিচ্ছু বলেনি কেউই, তবে তাদের ভিতরকার প্রত্যক্ষ দূরত্বটুকু ওদের কারোরই চোখ এড়িয়ে যায়নি। গুঞ্জন উঠেছে রিপার ছেলেরা তাদের মায়ের জন্য পাত্র খুঁজতে শুরু করেছে। বাল্য বিধবা রিপার বয়স খুব বেশিও না। সাধারণত শহরের মেয়েদের এই বয়সেই বিয়ে হয়। তার প্রথম স্বামী মারা গিয়েছে বলে তো সে তার সারা জীবন নষ্ট করতে পারে না। রিপাই বরং অরাজি। তবে তার 3 ছেলেও নাছোড়বান্দা, সাথে বউগুলো তার বাচ্চাগুলোও জুটিয়েছে। পোতা পত্নীগুলো তাদের বিয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া। বয়স তাদের খুব বেশি না, বড় জনই সবে 11তে পড়েছে। তবে তারা অকালপক্ষ, একটু বেশিই বোঝে। তিলো তো পুরো কথা শুনে ওখানেই হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড়। এজন্য না যে রিপার বিয়ে ঠিক হচ্ছে, এই জন্য যে দাদির বিয়ে নিয়ে নাতি নাতনিরা বেশি উত্তেজিত। এরপর রিপার বাচ্চা কাচ্চা হবে, ওদের চাচা ফুপু হরিককেও ও এ বিষয়ে বলেছে। তিলো নিজের ভিতর অদ্ভুত এক পরিবর্তনটা লক্ষ্য করেছে। ও অরিককে সব কথা বলে এখন। নিজের সমস্ত প্রকার অনুভূতি সে ভাগাভাগি করে নেয় অরিকের সাথে। অতি সাধারণ একটা ঘটনাও সে অরিককে বলে দেয়। এমন না যে ও বিশেষ উদ্দেশ্য নিয়েই বলে, ও কেবল বলে দেয় বিভিন্ন কথার প্রসঙ্গে। অরিকের সামনে নিজেকে একটা খোলা বইয়ের মতোই মেলে ধরে, যে বইয়ের ভাষা অন্তত সাবলীল। কথাগুলো বলার পর সেইগুলো মনে পড়লে নিজের কপালেই চাপড়ায়। সত্যি ও এত তুচ্ছ বিষয়ও অরিককে বলেছে, কিন্তু যখন কথাগুলো বলে তখন নিজেকে সামলাতেই পারে না। মনে করে এটাই একমাত্র গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং অবশ্যই অরিকের জানা উচিত। না জানলে বড় সড়ো ক্ষতি হয়ে যাবে। অবচেতন উত্তেজনা গ্রাস করে ফেলে ওকে। অভ্যাস হয়ে দাঁড়িয়েছে অরিকের জন্য। আর অরিকও ওকে বাধাই দেয় না, বরং সব কথাই আগ্রহ সহকারে শোনে, আর মাঝে মাঝে নিজেও কিছু অভিমত প্রদান করে। দুপুরে খেতে বসে তিলো তুলির খোঁজ করতে জানতে পারে তুলি আজও বাইরে গিয়েছে। নাসিরা পারভিনকে বলেই গিয়েছে। তিলোর মনে হয় না তুলির কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে বলে, তবে কেন সে বারবার বাইরে যায় এটা ওর কাছে রহস্য বলেই মনে হয়। তিলোর ঘরটার ঠিক সামনের ঘরটা তুষারের। আজকের দিনে তুষারের বাইরে টিউশনি কম। আজকে ওর বাসায় টিচার আসে বেশি। দুপুরে খাওয়া দাওয়া শেষ হতেই ওর অঙ্কের শিক্ষক এসে হাজির। তিলো নিজের ঘরে বসে দুম দুম দুটো আওয়াজ শুনল। তারপর বেদ দিয়ে বাতাস চিরে ফেলে পিঠে পরে চ বর্গীয় এক প্রকারের শব্দ হতে শুনল। তিলো নিশ্চিত তুষার মার খাচ্ছে। তুষার বেশি মার খায় ওর ঝিমুনির কারণে। এত বড় হয়েও মার খায়, লজ্জাও করে না, প্রায়ই খায়। তবে আজকে অকাম মার খাওয়ার আওয়াজ শুনে তিলোর ভেতর আতঙ্ক বিরাজ করছে। তুষারের যে স্বভাব, নিজের ধৈর্য সীমার বাইরে চলে গেলে ও কোনো না কোনো অজুহাত দ্বারা করিয়ে তো মুক্তি পেতে চাইবেই এই পরিস্থিতি থেকে। আজ যদি রাতের ঘটনা বলে তিলোকে ফাঁসিয়ে দেয় তাহলে কি বিশ্রী একটা ব্যাপার হবে। তিলো দরজা ফাঁক করে নিজের পূর্ণ মনোযোগ সেখানে দিল। ফ্যান বন্ধ করে ঘামছে এই গরমে, তারপরও ফ্যান ছাড়ছেই না। প্রতিটা কথা ওর কানে আসা অতীব জরুরি। নাসিরা পারভিন সামান্য নাস্তা নিয়ে ঢুকলেন তুষারের ঘরে। তখন ওর শিক্ষক ওকে দিলেও একটা দাবর।
তুষার ঝাড়ি খেয়ে মায়ের দিকে তাকিয়ে ঘাবড়িয়ে গিয়েছে। স্যার ওকে মারুক বকুক সব নিজেদের মধ্যে থাকা পর্যন্ত ঠিক আছে, তবে তার নাসিরা পারভিন বা আনিস সাহেবের কানে যাওয়া ওর জন্য বিশেষ ভীতির কারণ। ভীষণ ভয় পায় ও আনিস সাহেবকে পড়াশোনার বিষয়ে। নাসিরা পারভিন ও শিক্ষককে জিজ্ঞাসা করলেন না যে কেন ওকে দাবড়ানো হলো। তিনি নাস্তার ট্রেটা সামনে রেখে ওর স্যারকে উদ্দেশ্য করে বললেন, কে কিছু পারছো না? শুনুন স্যার, আমি আপনাকে অনুমতি দিয়েছি। মারবেন ওকে, হাড্ডি আপনার, মাংস আমার, চামড়া ছিলে রোদে শুকাবেন। তুষার ভীত চোখে একবার নাসিরা পারভিনের দিকে তাকালো। ওনার কঠিন দৃষ্টি দেখে চুপসে গিয়েছে সে। স্যার ইন্ধন পেয়ে আরো জোরে একটা দাবড় দিল ওকে ঝিমুনির জন্য। তুষারের চোখে এবার পানি টলমল করছে। মায়ের সামনে এই অপমান ওর বড্ড গায়ে লাগছে। স্যার আবারও কিছু বলার আগেই তুষার নিজের রাগ ছেড়ে বলল, আমি কি করব? ওরা দুজন রাতভর প্রেম করে বেড়াবে আমাকে পাহারায় রেখে, সারা রাত ঘুমাইনি। এখন ঘুম আসলে কি করব আমি? তিলোর কানে কথাটা যেতেই তিলোর মাথায় হাত। এতক্ষণ এটার ভয়ে পেয়েছিল, একদমই খেয়ালই ছিল না যে তুষারের স্যার ওকে এসে পড়াবে। তাহলে নিজের হাতে ঘি দিয়ে ব্ল্যাক কফি করে খাওয়াতো ওকে। নাসিরা পারভিন সচকিত হয়ে বললেন, কারা রাতভর প্রেম করে তোকে পাহারায় বসিয়ে গিয়েছে? কথাটা বলেই ওনার খেয়াল হলো উনি আসলে ওর স্যারের সামনে এই কথাই বলেছেন। বিষয়টা মাথায় আসতেই অপ্রস্তুত হয়ে পড়লেন। নিজের বেখেয়ালির মাসুল হিসেবে তুষারেরকে দু ঘা দিতে ইচ্ছে করছে, কিন্তু তিনি তা করলেন না। এদিকে তুষারেরও খেয়াল হলো ও আসলে কি বলে ফেলেছে। অরিক ওকে বারবার এই কথা কারোর সামনে বলতেই নিষেধ করেছিল। তুষার নিজেও বিব্রত বোধ করছে একটু আগে খামখেয়ালি বলা কথাটার জন্য। অজুহাত খুঁজতে খুঁজতে সত্যিটাই বলে দিয়েছে। তুষার দ্রুত নিজেকে সামলে বলল, না, কারো না। নাসিরা পারভিন আগেই অপ্রস্তুত হয়ে পড়া আর তুষারের অস্বীকৃতি, সাথে সাথে ওর পড়াশোনা নিয়ে গাফিলতির কারণে সব রাগ নিয়ে ওর ফোনের উপর ফেললেন। টেবিলের তাকের ওপর রাখা তুষারের স্মার্টফোনটা হাতে নিয়ে বললেন, এই ফোনটাই তো যত নষ্টের গোড়া। সারা রাত জেগে তুমি গেম খেলো, কি মনে করো আমি কিছুই টের পাই না? তুষার, তুমি আমার পেটে জন্মিয়েছ, সব বুঝি আমি। তুমি কতটুকু ফাঁকা করে পা ফেলো সেটাও আমার মাপা। এখন থেকে নিয়ম করে 1 ঘন্টা ফোন পাবে তুমি, বাকি সময় আমার কাছে থাকবে। নাসিরা পারভিন শান্ত কণ্ঠে তবে তিক্ততার সাথে কতগুলো বলেই ফোনটা হাতে নিয়ে চলে গেলেন। এমনই একটা সুযোগ খুঁজছিলেন তিনি ছেলের থেকে ফোনটা আলাদা করার। যন্ত্রণা একদম বিগড়ে দিয়েছে তুষারকে। তুষারের স্যার সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করলো। তুষার এদিকে প্রচন্ড হতাশ। যত রাগ সব কি শেষমেশ ওর অবলা মাসুম ফোনটার উপরেই পড়ে। তিলো অরিকের পাশাপাশি স্যারের ওপরও রাগ হচ্ছে ওর, কিন্তু কিচ্ছু বলার নেই। ফোনটা চলে যাওয়ায় মনে হচ্ছে ওর শরীরের একটা অংশ কেটে নিয়ে গিয়েছেন নাসিরা পারভিন। ওর হৃদয় ছিঁড়ার ধন। কান্না আটকাতে পারলই না তুষার। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। গেমের যে লেভেলে আছে সেখান থেকে দ্রুত পরের লেভেলে উঠতে না পারলে ওর বন্ধুদের থেকে পিছিয়ে পড়বে ভাবতেই তো বন্ধ হয়ে আসছে। ওদের প্রেম টিকাতে নিজেদের প্রেমিকাকে হারাতে হলো। তুষারকে কাঁদতে দেখে ওর স্যার আবার ওকে সান্ত্বনা দেওয়ার কাজে নিযুক্ত হলেন। তিলো সারা দিনে তুলির দেখা পাইনি। নাসিরা পারভিন ঈশানকে সামলাচ্ছেন। তিলোর নিজের প্রতি রাগ হচ্ছে। যখন তুলি নিজে থেকে বলতে চাইলো ও শুনলো না, আর এখন সবটা জানতে সবটা শুনতে ও খুবই আগ্রহী, কিন্তু তুলির দেখায়নি। বিকালে অনি ফোন করে ওকে হাঁটতে বের হতে বলল। এটা একসময় ওর আর অনির নিয়মিত কাজ ছিল। তারা বিকেলে একসাথে হাঁটতে বের হতো, গল্প করতো, চা খেত, বাড়ি ফিরত। একটা আলাদা পরিতৃপ্তি। নিজেদের ব্যস্ততায় এখন খুব বেশি সেটা হয়ই না, মাঝে মাঝে হয়। তিলো আসরের নামাজ আদায় করে প্রস্তুত হয়ে বের হলো। রাস্তাটার মাথায় পৌঁছে তিলো দেখে অনি আগের থেকেই সেখানেই দাঁড়িয়ে আছে। তিলোত্তমা অনিমার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখিয়ে জিজ্ঞাসা করলো, দেখো তো, আমাকে কি পিকুলিয়ার কোনো ঝোকারের মতো লাগছে দেখতে? অনি ভ্রু কুচকে ওকে পরখ করলো, কিন্তু কিচ্ছু বলল না। তিলো ওর এমন আচরণের সাথে একদমই পরিচিত নয়। অনি তো এমন সুযোগ পেলে ওকে ছেড়ে দেওয়ার মতো পাত্রে নয়, কিছু না কিছু বলে খেপিয়ে তুলবেই। তিলো আবার বলল, কি রে বল? অনি আগের মতো ভঙ্গিমা করেই বলল, কেন? দেখ, আমি ফ্রকের সাথে জিন্স আর সাথে জিতা পরেছি, কেমন যেন লাগছে নিজেকে নিজের কাছে। অনি
বেশ বিরক্ত হলো ওর কথায়, তবে সেটা চেপে রাখার বৃথা চেষ্টা করে বলল, তা পড়েছিস কেন এমন অদ্ভুত পোশাক? বৃষ্টি হচ্ছে তো প্রায়, রাস্তাঘাট কাদা কাদা, তাই জুতো পরেছি। একদম বেমানান, তাই না? না, ডায়াবেটিসওয়ালা মহিলা আর মোটা মহিলার হাঁটার সময় এমনই হবে। তিলো আর কিচ্ছু বলল না, কিন্তু ওর নিজের কাছে নিজেকে অদ্ভুত লাগছে। মাথার ওড়নাটার কাঁধে লাগানো পিন খুলে চাদরের মতো ঢেকে নিল নিজের পুরো শরীর। অনেক কাঁধে ঝুলানো গোলাপি বর্ণের গুচ্ছিটার ব্যাগটা থেকে এক গাদা চকলেট বের করে তিলোর হাতে দিয়ে বলল, এগুলো ধর। তিলো চকলেটগুলো হাতে নিয়ে কোনো প্রতিক্রিয়াই দেখালো না। অনি ব্যাগ থেকে আরো অনেকগুলো বের করে ওর হাতে দিল, সাথে আর কিছু জিনিস। তিলো এবার জিজ্ঞাসা করলো, আঙ্কেল এনেছেন? হুম। ইন্ডিয়া থেকে চকলেট কিনে শান্তি আছে? একই টাকায় অনেক বেশি পাওয়া যায়, এদেশে ঢুকলে তো দাম 2 গুণ থেকে 3 গুণ হয়ে যায়। হুম। তিলোর কণ্ঠের প্রফুল্লতাও আজকে অনির অভিব্যক্তি বদলাতে পারছে না। আগে কথাগুলাই ও তাল মেলাতো, আজকে একদমই চুপচাপ। তিলো দমে গেল ওর থেকে আশানুরূপ প্রতিক্রিয়া না পেয়ে। চকলেট আর উপহারগুলো নিজের ব্যাগে ঢুকে হাঁটতে শুরু করলো। দুজনেই খানিকটা সময় নীরব থেকে হাঁটতেই অনি বলল, তোকে বুড়িদের মতো লাগছে দেখতে। ড্রয়িং রুমে হঠাৎ অতিথির আগমনের ভেতর থেকে যেভাবে পর্দা পরে আসে মাঝাচেরা, তেমন দেখাচ্ছে। বলেই হেসে দিল। তিলো এবার থমকে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তুই কিভাবে পরবো বলতো? অনি তিলোর মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। এরপর নিজে হাতে ওর ওড়না ঠিক করে পরিয়ে দিল। তারপর আবারও হাঁটতে শুরু করলো। এই শহরের থেকে অপর দিকে উপশহরটাকে ভাগ করে রেখেছে যে নদীটা, সেই দিকে রাস্তায় বেশ শুনশান। মানুষের যাতায়াত থাকা সত্ত্বেও নীরব হয়ে থাকে ভারী যানবাহন চলাচলের অভাবে। বিকালে ডায়াবেটিস এর রোগীরা বিশেষ করে এদিক থেকে ক্ষিপ্ত গতিতে হাঁটাচল করে। নদীর পাড় থেকে উঁচু লোহার রেলিং দেওয়া। তিলো আর অনি বেশিরভাগ সময় এদিকটায় দাঁড়িয়ে কিছু ছবি তোলে। বিকালে সূর্যাস্তের, লঞ্চের, খোলা পানিতে বয়ে চলা কচুরিপানার। আজ এসে ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে। অনি নীরবতা তিলোর সহ্যই হচ্ছে না। তিলো ব্যঙ্গাত্মক স্বরেই বলল, ক্যামেরাটা কি ব্যাগে ভরে রাখার জন্যই কিনেছিস? অনি উদাস ভঙ্গিতে বলল, আজকে আনিনি। তিলো অবিশ্বাস্য চোখে ওর দিকে তাকালো। তুই আর ক্যামেরা আনিসনি? আনবে বললে বল। আজকে মেঘলা আকাশটা দেখ একবার। অনি ওর কথার প্রত্যুত্তর করলো না। তিলো আর কথা বাড়ালো না, নিজের ফোনটা বের করে কিছু ছবি তুলতেই আরম্ভ করলো। অনি ওর কাজের মাঝেই বলল, তিল, তোকে কিছু বলতে চাই আমি। তিলো নিজের কাজেই মগ্ন থেকে বলল, তো বল, অনুভূতি নেওয়ার কি আছে? আমি অরিক্সাকে ভালোবাসি। তিলো এক মুহূর্তের জন্য থমকেই গেল। কথাটা বুঝে উঠতে ওর মস্তিষ্ক কিছুটা সময় নিল, যেন মস্কুট বলা হয়েছে আর ও বিশ্লেষণ করে নিচ্ছে। বুঝতে পারতেই তিলো অদ্ভুত দৃষ্টিতে তাকালো অনির দিকে। তিলো জানতো অনির অভ্যাস আছে ক্ষণে ক্ষণে ক্রাশ নামক ছোটোখাটো আঘাত পাওয়ার, কিন্তু অরিকের বিষয়ে ও সংবেদনশীল হয়ে উঠবে তা ও বুঝতেই পারেনি। অনি ছেলেদের সাথে প্রায়ই ফ্ল্যাট করে বেড়ায়, তাই বলে সিরিয়াস হয় না কখনো। তিলো কিছু সময় চুপ থেকে হঠাৎ করে যেন আটকে রাখা দম ফেলে জোরপূর্বক হেসে বলল, ভালো কথা। তারপর আবারও নিজের কাজে মন দিল। তবে তিলোর এক মুহূর্তেই হাত কাঁপছে, ক্যামেরার ফোকাস ঠিক রাখতে পারছে না। অনি ওর থেকে আশানুরূপ কোনো প্রতিক্রিয়া না পেয়ে আবারও বলল, তিল, আমি সিরিয়াস। তিলো এবার ফোনটা ব্যাগে রেখে ওর দিকে তাকিয়ে বলল, এই কথা বলতে তোর এত আয়োজন, ফোনে বললেই হতো। অনি ওর আচরণটা নিতেই পারছে না, ঝাঁঝালো কণ্ঠেই বলল, নাকামি করবি না একদম। আজব তো, এখানে ন্যাকামের কি হলো? তুই কিছু কর। অনি প্রায় কেঁদেই দিয়েছে। তিলো ওর থেকে চোখ সরিয়ে বলল, এখানে আমি কি করতে পারি? সে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, তাই তুই ভালোবেসেছিস, আমার কি করার আছে এখানে? অনি ওর থেকে চোখ সরিয়ে দুইবার মাথা ঝাঁকিয়ে অদ্ভুত আচরণ করছে। এবার সবটা সহ্য সীমার বাইরে চলে গিয়েছে ওর। ও ভেবেছিল তিলো সব কিছু বুঝতে পারার মতো ম্যাচিওর একটা মেয়ে। অনি নিশ্চিত তিলো বুঝতে পেরেছে আসলে অনি ওকে কি করতে বলছে। এরপরও তিলো নিজের জন্য না বোঝার ভান করে চলেছে। হঠাৎই অনি তিলো দুই বাহু চেপে ধরলো। অনি তিলোর থেকে স্বাস্থ্যের দিক থেকে অধিক সুস্থতার অধিকারী, পাশাপাশি 1.5 ইঞ্চি বেশি লম্বা। তিলোকে দুই হাতে ধরতে অনির অসুবিধা বা বিব্রত কোনো কিছুই হলোই না। তিলো নির্বিকার ভঙ্গিতে অনির দিকে তাকিয়ে আছে। অনেক কর্কশ গলায় চিৎকার করে উঠল, বুঝতে পারছিস না আমি তোকে কি করতে বলছি? বিয়েটা ভেঙে দে, করিস না এই বিয়ে।
ইতিমধ্যে রাস্তার উপর একটা দর্শনীয় দৃশ্যের উপস্থাপন হওয়ায় দর্শক জুটে যেতেও সময় লাগেনি। গাট্টা গাট্টা মহিলা, চিকন মহিলা, স্বাভাবিক মহিলারাই সিংহভাগ দর্শক। ছেলেদের সংখ্যা কম। এই রাস্তাটা মহিলাদের দখলে বলে ভদ্র পুরুষ এদিকটায় খুব কমই আসে। তিরো একবার আর চোখে চারপাশে চোখ বুলিয়ে নিল। অনিজের নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘোরের ভেতর আছে সেটা বুঝতে পেরে ওকে খুব বেশি খাটালোই না। ধীর হস্তে নিজের বাহু থেকে ওর হাত নামিয়ে দিয়ে বলল, বিয়েটা দুপক্ষের সম্মতিতে হচ্ছে। অনেক রাজি বিয়েটা করতে, তাই কেবল আমি বলে ভেঙে দিলেই যে তুই ওকে বিয়ে করতে পারবি এমন কোনো কথা নেই। দুনিয়ায় মেয়ের অভাব পড়েনি। আমার সাথে বিয়ে না হলেই যে তোর সাথে হবে এমনটা ভাবার কারণ নেই, অন্য কারোর সাথেও হতে পারে। তাছাড়া দুপক্ষের সম্মতি সাপেক্ষে এদিককার পাল্লা ভারী। তুই আদিরান আঙ্কেলকে বল অরিকের সাথে কথা বা তার বাবার সাথে কথা বলতে। তারা রাজি হয়ে যদি আমার সাথে বিয়েটা ভেঙে দেয় তখন দেখা যাবে। পারিবারিকভাবে ঠিক করা বিয়েতে পাত্রপাত্রী বদলে যেতেই পারে। পাশাপাশি এটা কেবল আমাদের উপর নির্ভর করে না, আরও একটা প্রজন্ম জড়িয়ে থাকে। তুই বলে দেখতে পারিস। তিল, একজন তাকে ভালোবাসে জানা সত্ত্বেও তুই অবলীলায় তার সাথে সুখী সংসার করে যাবি? অনি ভগ্ন ভেজা কণ্ঠে কথাটা বলল। তিলোর নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতাও লোপ পেয়েছে। ওর চোখ ছলছল করছে। এরপরও এক বেশি হেসে বলল, অনি একজন পাবলিক ফিগারকেও বহু মানুষ ভালোবাসে। তাই বলে কি তার সংসার হয় না কখনো, বা অনেকগুলো সংসার হয়? নাকি তার বউ তাকে ছেড়ে চলে যায় এজন্য যে না তাকে আরও কেউ ভালোবাসে? সেই ভালোবাসা আর এই ভালোবাসা এক না দিল, বোঝার চেষ্টা কর। তুই তো কেবল পরিবারের কথায় রাজি হয়েছিস, ভালোবাসিস তাকে না। কিন্তু আমি ভালোবাসি। অনির কথাটা তিলো হৃৎপিণ্ডের একটা স্পন্দন হারিয়ে ফেলতে সক্ষম হলো। ও কি সত্যি ভালোবাসে না? কথাটা আজও অজানা ওর কাছে। কিন্তু আজ অনি অরিকে ছাড়তে বলাই ও মেনে নিতে পারছে না বিষয়টা কোনোভাবেই। স্বার্থপর করে তুলেছে মুহূর্তে। অনির কথাটাকে অগ্রাহ্য করতে বা ওর অনুভূতিটাকে আঘাত করতে ওর একটু খারাপ লাগলেও ওর মন মস্তিষ্ক উভয় একই সাথে বলছে এখন সে ভালো থাকতে চায়। সে চায় অরিকের সাথে সংসার করতে। এতে কেউ বাধা দিলেও সে উপেক্ষা করার ক্ষমতা রাখে। তিলো আগের মতোই নির্বিকার ভঙ্গিতেই বলল, তোকে তো উপায় বললাম, কাজটা করে দেখ। আমার ভেতর অরিকের জন্য কি আছে সেটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। তবে বলবো অন্যের সিদ্ধান্তকে সম্মান দিতে শেখ। অনি আহত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আবারও কিছু বলার আগেই তিলো বলল, একান্তে কথাগুলো বলতে পারতিস। রাস্তার উপর এটা আসলে খুব বাজে একটা অভিজ্ঞতা। তিলো আর দাঁড়ালো না। অনি কয়েকবার ওকে ডাকলো পেছন থেকে। তিলো ফিরে তাকালোই না। রাস্তার কাদা মাটি বাঁচেও ও চলছেই না। গর্তে জমে থাকা ইটের খোলা ধোয়া লাল পানিতে পা ডুবিয়ে কালো জুতা জোড়া একেবারে যাচ্ছে তাই দেখতে করে ফেলেছে। তিলো চোখে পানি জমে ঘোলাটে দেখাচ্ছে সামনের সব কিছু। অনি হতাশ হলেও ওর চলার ভঙ্গিমা দেখে বুঝতেই পারছে কথাগুলো তিলোর উপর প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। বাড়ি ফেরার পর তিলো নিজের ঘরে ঢুকেই দরজা বন্ধ করেছে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও ও সে খোলেইনি। এদিকে নাসিরা পারভিন ওর সন্ধ্যাকালীন নাস্তা নিয়ে কয়েকবার দরজার সামনে গিয়ে ওকে ডেকেছে। ও শুধু বলেছে আজকে ভালো লাগছে না কোনো কিছু। ওকে বিরক্ত করতে নিষেধ করেছে পাশাপাশি। নাসিরা পারভিন এরপরও ওকে ডাকলে শেষ পর্যায়ে ওর আচরণটা আজ আবারও খানিকটা রুক্ষ করেই উঠেছে। নাসিরা পারভিনের তীব্র বিশ্বাস অর্কের সাথেই ওর কিছু হয়েছে, আর সেই বিশ্বাসের জোরে অর্কের উপর রাগটাও বাড়ছে। বিয়ে হয়নি এখনো, তার মাঝেই তিলোকে কষ্ট দিতে শুরু করেছে সে। তিলো সেই সময় থেকেই নিজের অবস্থান পর্যন্ত বদলায়নি। বিছানার ওপর চিত হয়ে শুয়ে মাথার ওপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটার এক দৃষ্টিতে চেয়ে আছে, যেন ঘূর্ণায়ন সংখ্যা গুনছে খুব মনোযোগ দিয়ে। এটাই ওর একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। তিলোর চোখে একবার মনে হচ্ছে ফ্যানটা খানিকটা নিচে নেমে এসেছে, আবার মনে হচ্ছে না ঠিকই আছে। ফ্যানের মাঝখানে লাল বিন্দুটা যেন ওকে সম্মোহিত করিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর পর চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ে
চুলের ভেতর ঢুকে যাচ্ছে, কানের পাশ ঘেঁষে চলে যাচ্ছে। সেই পানি মুছে ফেলার শক্তিটুকু বা ব্যস্ততা ওর মাঝেই নেই। যেন হাত নাড়িয়ে এতটুকু করতে ওর ভীষণ কষ্ট হবে। তিলোর প্রশ্বাস ঘন হয়ে উঠেছে। আবারও সেই একই প্রকার অনুভূতি ওকে গ্রাস করে ফেলল, যেমনটা সে অনুভব করেছিল ফাহাদের বিয়ের সময়। তিলোর মনে পড়েছে গত বছর অনিমার সাথে কাটানো সেই রাতটার কথাগুলো। সেদিন অনিমার ছোট ভাই আয়েশের জন্মবার্ষিকী ছিল। আয়েশের অষ্টম শ্রেণীতে টার্টেল পুলে বৃত্তি পাওয়ার পাশাপাশি একই সময়ে জন্মদিনটা হওয়ায় আদ্রিয়ান আঙ্কেল বড় করে একটা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। মূলত আয়েশের সাফল্যের কথা আত্মীয় স্বজনদের জানানোর মুখ্য উদ্দেশ্য। অনির বন্ধু বলতে তখন তিলোই সবচেয়ে ভালো বন্ধু ছিল। বাকিদের থেকে ও অনেকটা দূরে সরে গিয়েছিল অন্তর থেকে ধোঁকা দেওয়ার পর। অবশ্য অন্তরের কাছে থেকে ধোঁকাটা ও চেঁচিয়ে নিয়েছে। ও জানতো অন্তর একটা বখাটে ছেলে। স্কুলের সামনে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করাই ওর প্রধান কাজ। এরপরও ও অন্তরের ডাকে সাড়া দিয়েছে। এমন নয় যে অন্তর ওকে জোর করেছিল, অনি স্বেচ্ছায় ওর প্রতি আসক্ত হয়ে পড়ে। সেই রাতে তিলোর খাওয়া শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। তিলো আনিস সাহেবকে ফোন করে ওকে নিতে আসতে বলার আগেই অনি ওকে এক প্রকার জোর করে সে রাতে ওর সাথে থাকতে, সারা রাত জেগে মুভি দেখবে আর গল্প করবে। তিলো প্রথমে ইতস্ততা করলেও নিজেও লোভ সামলাতেই পারেনি। ও রাজি হয়ে যায়। রাতে অনির পোশাক পরে ওর রুমে ওর সাথেই থেকে যায়। অনি দরজা বন্ধ করে থ্রিলার মুভি দেখতে শুরু করে দুজনে। নেইল পলিশ মুভিটা দেখছে আর সেটা নিয়ে আলোচনা করছে। ওরা একজন একে অপরের প্রতিক্রিয়া নিয়েও হাসাহাসি করছে। মুভিটার এক পর্যায়ে অনি বলল, দেখ, এর থেকেও বোঝা যায় বীর সিং নাটক করছে। সে চারু হয়ে গিয়েছে। একটা মেয়ে যত সমস্যায় পড়ুক, কিভাবে ও উকিলের শার্টের বোতাম ধরে টেনে রেখেছে। তিলো চোখ জোড়া ছোট ছোট করে ওর দিকে তাকালো। অনি ওর প্রতিক্রিয়া দেখেই বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তিলো উবু হয়ে শুয়ে থেকে উঠে বসে বলল, তুই বলছিস এ কথা? ক্লাস 6-এ থাকতে মেলায় ভূতের বাড়িতে ঢুকে সামনের শাড়ির ছেলেদের কোলের উপর কে বসে পড়ল? অনি তৎক্ষণাৎ উঠে বসে জিহ্বা কামড়ে বলল, জায়গা মতো ঘাই দিলি একেবারে। তোর কাছ থেকে কোনো কথা বলে সরার উপায় নেই। হ্যাঁ, সেটাই বলে তিলো হেসে দিল। অনি হাসতে হাসতেই বলল, এখনো মন খারাপ হলে ঘটনাটা মনে পড়লে হাসি পায়। তুই তো ছেলেটার পিঠে ধাক্কা দিয়ে দাঁড়িয়েছিলি। আমি আর ফারিয়া একবারে সামনের তিনটার কোলে চোখ বুজে চিৎকার করছি, আর কামিনী নিজের জায়গায় বসে চিৎকার করছে। আমি ভাবছি ভূতগুলো সেটা দেখার পরও কিভাবে ভয় দিচ্ছিল নিজেরা না হেসে। আর জানিস, ওই ছেলেটাও সুযোগ নিয়েছিল, আমার হাত ধরে রেখেছিল। তিলো এক প্রকার উঁচু করে বলল, তুমি সুযোগ দেবে আর সে নেবে না, এটা সম্ভব? তাই তো, অন্ত জানতো এটা। আসলে মানুষ যেখানে নিরাপদ মনে করে নিজেকে, সেখানেই নিজেকে সঁপে দেয়। সেফটি ফার্স্ট, সেটা যেখান থেকেই আসুক। আরও কিছু সময় হাসাহাসির পর সিনেমা শেষ হলে অনি ফেসবুকে ঢুকে একটা ছেলের প্রোফাইল বের করে তিলোর হাতে ফোনটা দিয়ে বলল, তোর মনে আছে 2 মাস আগেও শফিক স্যারের ব্যাচে আমি পিছনে গিয়ে বসতাম? তিলো ছবিটার দিকে তাকিয়ে বলল, খেয়াল করিনি। হ্যাঁ, বসতাম। ওই ছেলেটা, তার কারণ ছিল। জানিস, একে আর তোকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। তিলো অবাক হয়েই বলল, তাই? আমি ফারিয়াকে বলেছিলাম ওই স্বপ্নটা। আমি দেখেছি আমি আর তুই একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি। সেখানে ও ছিল নিজের বন্ধুদের নিয়ে। আমার সাথে ওর চোখাচোখি হয়, কিন্তু তুই তখন ওকে দেখিসনি। খাওয়া শেষে বের হয়েছি, তুই আমি দুজনেই দুই দিকে চলে গিয়েছি। এরপরে আমি আবারও কোনো একটা কারণে ফিরে এসেছি। আসলে স্বপ্নবিধায় সবটাই মনে নেই, আর সব কিছুর যুক্তিও নেই, হয় না। আমি তোকে খুঁজতে খুঁজতে ওই সেই নদীর পাড়ে এসে দাঁড়িয়েছি। তখন দেখি তুই আর ও একে অপরকে অনেক কাছে, খুব কাছে। এরপরে আমার ঘুম ভেঙে যায়। তিলোর অনির কথা শুনে শরীরের মৃদু কম্পন বয়ে গেল। ও কোনো ছেলের এত কাছে অজ্ঞানে চিন্তা করলেই গা ছাড়া দিয়ে উঠল। তারপর আবারও জোরে হেসে দিয়ে বলল, কোন লেভেলের স্বপ্ন তোর? বাস্তবে ছেঁকা খেয়ে এখন স্বপ্নেও খাওয়া শুরু করলি? তোর কি জীবনে কারোর সাথে সম্পর্ক স্থায়ী হবে না? স্বপ্নেও ছেঁকা? অন্তত স্বপ্নে তো সংসার করতে পারতিস। তিলো প্রায় কড়াকড়ি খাচ্ছে হাসতে হাসতে। অনি নাক ফুলিয়ে বলল, ভাব একবার, তাও তোর থেকে। তোকে সব কিছু বলে দিই বলে বোধহয় একটা ভয় কাজ করে। তিলো হাসি থামিয়ে বলল, তার উপরও এই নিয়ে ভেবে চলেছিস? লাইক সিরিয়াসলি? জানিস,
ও সত্যি আমাকে ছেঁকা দিয়েছে। প্রোফাইল স্ক্রল কর, দেখ রামেশের সাথে ওর কতগুলো ছবি। বুঝলাম ওর গার্লফ্রেন্ড রামেশা। তুই কি হতাশ? আরে না, ওকে তো শুধু চোখেই লেগেছিল, আর কিছু না। তাহলে এখন বাদ দে কথাগুলো, আর একটা মুভি প্লে কর। কাস্টারে দেখবি? অস্কার পাওয়া ছবি। দেখেছি, তাহলে আর কি। দ্য লাইসেন্স অফ দ্য লাম্বস, টমাস হ্যারিসের উপন্যাসের অবলম্বনে, এটাও অস্কার পাওয়া। অনিসম্মতিতে তিলো প্লে করলো সিনেমাটা। সারা রাত জেগে সকাল 8টার দিকে ঘুমিয়েছে ওরা। তিলো প্রায় ভুলে গিয়েছিল সেই দিনের কথাগুলো, আজ আবারও মনে পড়লো। আজকের ঘটনাটা অনেক স্বপ্নকে সত্যি করেছে। তিলো এই পর্যায়ে শব্দ করেই কেঁদে দিল। চোখে দেওয়া কাজল তো আরো আগে লিফটে গিয়ে যা তা অবস্থা। নাসিরা পারভিন অরিককে ফোন করে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে অনেকগুলো কথা শুনিয়ে দিলেন। অরিক ওনাকে বলেছে যে ও কিচ্ছু জানে না তিলোর কি হয়েছে সেই ব্যাপারে, কিন্তু নাসিরা পারভিন সেটা শুনলেনই না। ওনার ভাষ্য মতে এখন তিলোর ভালো থাকা বা কষ্ট পাওয়া যে কোনো বিষয় শুধু এবং শুধু অরিকের উপরই নির্ভর করছে, কেননা তিনি আজ পর্যন্ত তিলোকে ওর বন্ধুদের দ্বারা কষ্ট পেতে কখনো দেখেনি। অনেক ছোট থাকতে পেত। যখন ও কিন্ডারগার্টেনে পড়তো তখন ওর গায়ের রঙের জন্য অন্যান্য বাচ্চারা ওকে অবজ্ঞা করত। তখন ও বাড়ি ফিরে কাঁদতো, তারা কেউই ওর বন্ধু ছিল না। আর এখন তিলো বড় হয়েছে, ওকে এমন কোনো কথা বলে ও কষ্ট পাবেই না, বরং অনেক কিছু বলছে বলেই উনি নিশ্চিত। উনি হুমকিও দিলেন ওর শেষ দেখে ছাড়বেন। তিলোর সাথে মিটমাট করে নিতে না পারলে আর তিলো স্বেচ্ছায় খুশি মনে রাজি না হলে উনি অরিককে মেদ দেবেনই না। অরিক ওনার ফোন কেটে দেওয়ার পর হতভম্ব হয়ে কিছু সময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকে। তিলোর কি হলো হঠাৎ সেটাও অরিকেরও বলেইনি। অরিক এরপর একভাবে ওকে ফোন করে, কিন্তু ওর ফোন বন্ধ। তিলো রাতে খাওয়ার সময় হতেই নিজে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ডাইনিং টেবিলে চলে আসে। ও রুম থেকে বের হয়েছে দেখে আনিস সাহেব আর নাসিরা পারভিন দ্রুত এসে ওকে প্রশ্ন বানিয়ে বিদ্ধ করে তোলে। তিলো তাদের কোনো কথার জবাব না দিয়ে বরং বিরক্ত সূচক কিছু কথা বলায় ওনারা দমে যান। তিলোকে ঘাটানো বন্ধ করে দেন। তিলো চুপচাপ খেয়ে আবারও নিজের রুমে ফিরে আসে। ও যতই রাগ করে থাকুক বা মন খারাপ হোক, ও কোনোভাবেই খাওয়া দাওয়া বন্ধ করতেই পারে না। এটা ওর স্বকীয় একটা বৈশিষ্ট্য। তুষার রাতের ঘুমানোর আগে একবার তিলোর রুমে আসে। তিলোর সাথে কথা বললেও তিলো খুব কমই প্রত্যুত্তর করে। তুষার নিজের উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার সময় ওর চোখ পড়ল তিলোর ব্যাগের দিকে। ভিতরে চকলেটগুলোকে ওকে দিতে দেখে তুষার উত্তেজিত হয়ে ব্যাগটা হাতে তুলে নিয়ে তুলির উদ্দেশ্যে বলল, অনি আপু দিয়েছে আজকে এগুলো, তুই তো আমার ভাগটা দিলি না। তিলোর কানে অনি নামটা যেতেই ওর নিজের ভেতরের রাগের অস্তিত্ব টের পাচ্ছে। ওর রক্ত ধারা হাতের রাতের ফাঁকা হাইওয়ে ছেড়ে উন্মাদ উগ্র অরণ্যের রাস্তা ধরে যাওয়ার সময় একভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তিলো তুষারের হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে ঝাঁঝালো কণ্ঠেই বলল, ওরা জিনিস একদম ধরবি না। তুষার অবাক চোখে তিলোর দিকে তাকালো, এরপর আবার বলল, আমাকে না দিয়ে একা খাবি সব? অনি আপুকে বলবো তোর কাছে আর কখনো দেবে না। বলে আবারও তিলোর হাত থেকে ব্যাগটা কেড়ে নিতে যেতেই তিলো ওকে একটা ধাক্কা দিল। তুষার আতঙ্কিত চোখটা সামলাতে না পেরে অনেকটা পিছনে সরে কাবাডির সাথে ধাক্কা খেলো। তিলো চিৎকার করেই বলল, একটা কথা কতবার বলা লাগে তোকে? ছেঁচড়ামি আমার একদমই ভালো লাগে না তুষার। একটা কথা একবার বললে শুনবি, এগুলো কিচ্ছু ধরবি না। তুষার আঘাত পেয়েছে তিলোর আচরণে। আগে তিলো কখনো কিছু আনলে ওকে না দিয়ে খাইয়েনি, আনার সাথে সাথে ওর ভাগটা বুঝিয়ে দিত। এমন না যে ওকে এগুলো খেতেই হবে, কিন্তু তারপরও একটা আকর্ষণ। আজকে ওর হঠাৎ পরিবর্তনটাই তুষারের অভিমান হয়েছে। কিছু না বলে হন হন করে বেরিয়ে গেল রুম থেকে। তিলো ধপ করে বিছানায় বসে পড়ল। হাতে ধরা ব্যাগটার ভেতর চোখ যেতেই দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। সব কিছু কাল ও ফিরিয়ে দেবে অনেকে। আজকে ঘটনার আকস্মিকতায় বিষয়টা মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। তিলো ফোন অন করে রাখলো। রাতে অরিকের সাথে কথা বলা প্রয়োজন। তিলো অনেকটা সময় ভেবে নিজেই ফোন করলো অরিককে। ওদের প্রণয় সম্পর্কটির পর এই প্রথম তিলো নিজে থেকে ফোন করলো অরিককে। যখন থেকে তিলো সম্পর্কটা মেনে নিয়েছে তারপর অরিক ওর ফোনের অপেক্ষা করতে করতে সোফায় বসে ঝিমিয়েই পড়েছিল। ধর ফরিয়ে উঠল ফোনের আওয়াজ কানে যেতেই। স্ক্রিনে তিলোর নাম দেখে ব্যস্ত হয়ে ফোনটা তুলল। তিলোকে কিছু বলতে না দিয়ে নিজের উদ্গ্রীবতা প্রকাশ করলো অরিক।
তিলো ওর ব্যস্ততা বুঝতে পেরে হেসেই দিল। এতক্ষণের মন খারাপ হঠাৎই ভালো হয়ে যেতে শুরু করেছে। অরিক একভাবে কিছু কথা বলে যখন তিলোর কোনো সাড়া পেলই না, অরিক থমকে গিয়ে জিজ্ঞাসা করলো, তিল, তুমি কি ঠিক আছো? তিলো মৃদু হেসেই বলল, হ্যাঁ, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। ছোট মা তখন ওইভাবে কেন কথা বলছিলেন? তুমি কি কিছু করেছো? আমি কিছু করেছি কি? তিলো থমকে গেল কিছু মুহূর্তের জন্য। ওর সামান্য এতটুকু প্রতিক্রিয়ায় ওদিকে এতটা গড়িয়ে গিয়েছে সেটাও আন্দাজ করতেই পারেনি। তিলো স্বাভাবিক কণ্ঠেই বলল, তুমি কিছুই করনি, আর এমনি একটু দুশ্চিন্তায় ছিলাম, তাই আর কি। দুশ্চিন্তা? কি নিয়ে? দেখো, একদম টেনশন নিজের ভেতর চেপে রাখবে না, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। তিলো বাম হাতের সামান্য বর্ধিত নখগুলোর দিকে একবার তাকিয়েই বলল, এখন আর কোনো দুশ্চিন্তা নেই, একদম নেই। আমার চিন্তাগুলো সব বিদায় নিয়েছে, তুমি তো আছো। অরিক ওর কথায় অর্থ বুঝতে না পেরেই বলল, আমি থাকলে তোমার দুশ্চিন্তা কি করে বিদায় নিল? তিলো কণ্ঠে প্রফুল্লতা এনে বলল, ম্যাজিক, এটা সম্পূর্ণ জাদু। আমি তোমাকে বিশ্বাস করি অরিক। হ্যাঁ তো তো কিছু না, কাল দেখা করবে। অরিকও তিলোত্তমার হঠাৎ প্রস্তাবিত পরিকল্পে নিজের ভেতর খুশির আমেজ অনুভব করলো। ও সাথে সাথেই রাজি হয়ে গেল। কোথায় করতে চাও বলো? তোমার ফ্ল্যাটে। অরিক তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না ওর কথায়, ও কেবল সম্মতিই দিল। তিলো সম্পূর্ণ আত্মতৃপ্তির সাথে ফোন কেটে দিল। ও নিশ্চিত, ও বিশ্বাস করে যে যাই বলুক বা যে যাই আসার চেষ্টা করুক অরিকের জীবনে, অরিক ওকে ছাড়বেই না। তিলোর এখন নিজেকেই বোকা মনে হচ্ছে। আগেই অরিকের সাথে কথা বললে ওকে এতক্ষণ অন্য কষ্টে মনোকষ্টে ভুগতেই হতো না। অরিকের কণ্ঠে ওর জন্য বিশেষ কিছু আছে যেটা ওর অশান্ত মনটাকে শান্ত করার অদ্ভুত ক্ষমতা রাখে।